আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গরিবের কথা বাসি হইলে কামে লাগে। আর একটা কথা আছে ভাঙা কুলা। ভাঙা কুলার ব্যবহার সম্পর্কে জানেন তো? ভাঙা কুলা তখনই ব্যবহার হয় যখন তাকে ছাই ফালানোর কাজে লাগে, তারপরে তাকে ফেলে দেওয়া হয়। কোনো যত্ন নাই, কোনো খোঁজ খবর নাই, কিন্তু যখন আপনি চুলার ছাই ফালাইবেন তখন ভাঙা কুলার প্রয়োজন হয়। আর গরিবের কথা বাসি হলে কাজে লাগে। এই কথাটা প্রথমে আপনাদেরকে এই জন্য বললাম এই ভিডিওতে, ওদের থেকে বলে আসতেছি। ডক্টর ইউনূস যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হলেন, তারপরে তিনি যখন ক্লিন্টন ফাউন্ডেশন এবং ভয়েস অফ আমেরিকাতে সাক্ষাৎকারে দুইটা জায়গায় যখন দুই ধরনের মন্তব্য করলেন, একটা হলো ম্যাটিকুলাস ডিজাইন আর একটা হলো রিসেট বাটন, তখন থেকেই জোর গলায় বলে আসতেছি যে ডক্টর ইউনূস এই বাংলাদেশের মানুষদের, বাংলাদেশকে তিনি কোনোভাবেই ভালোবাসেন না। বাংলাদেশকে তিনি উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলল, তার মনে অন্য কিছু আছে। বাংলাদেশের তিনি এক কথায় ক্ষতি করার জন্য এসছেন। এই কথাগুলো ওদের থেকে বলে আসতেছি। হয়তো বা ওই যে প্রথমে যেটা বললাম যে বাসি হলে কাজে লাগে আর ভাঙা খোলা, যাই হোক, দেখেন সেটার প্রমাণ তো ইতিমধ্যে অনেকগুলো দিচ্ছি। আজকে নতুন করে আর একটা প্রমাণ আপনাদেরকে একটু দেই। এটা হচ্ছে গতকালকের নিউজ, গতকাল 28শে জানুয়ারি 2026 ডক্টর ইউনূস তিনি একটা মন্তব্য করছেন। অনেকগুলো মন্তব্যের মধ্যে একটা মন্তব্য আপনাদের সামনে তুলে ধরি। তার তো প্রত্যেকটা কথাই মানে আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু বিশ্বাসের মধ্যে নিয়ে আসতে পারি না। মানে দেখাশোনা জিনিস, দেখতেছি যে এটা ভুল, এটা মিথ্যা, কিভাবে আপনি বিশ্বাস করবেন? যদি ধোঁয়াশা থাকে যে সত্য না মিথ্যা জানি না, তাহলে একটা বিষয় যে হ্যাঁ ঠিক আছে, প্রবীণ মানুষ, প্রধান উপদেষ্টা মানুষ, বিশ্বাস করলাম। কিন্তু আপনি দেখতেছেন যে সত্য এবং মিথ্যার তফাৎটা আপনি জানতেছেন, আপনি জানেন, দেখছেন, কিন্তু তখন তো বিশ্বাসের কিছু নাই, তার কথা তো বিশ্বাসে নেওয়া যায় না, কারণ বোঝাই যাইতেছে তিনি মিথ্যা কথা বলতেছেন। দেখেন, পাসপোর্ট ভিসা জালিয়াতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ডক্টর ইউনূস। এখন এইটার দ্বারা আপনি বলতে পারেন যে হ্যাঁ, বলতে পারে তিনি কি কোনো একেবারে শতভাগ ভুল কথা বলছেন? না, শতভাগ ভুল কথা বলেন নাই। আমাদের বাংলাদেশে যে এগুলো হয় না তার তো কোনো মানে নাই, হয়। আমাদের বাংলাদেশে পাসপোর্ট কেন, আমাদের বাংলাদেশে জমির দলিল পর্যন্ত জালিয়াতির ঘটনা ঘটে, এটা নতুন কিছু না। তারপরে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে অন্য দেশে যাওয়া মানে উন্নত জীবনযাপন করার যে একটা আশা আকাঙ্ক্ষা, প্রবল ইচ্ছা আছে, সেটার বহিঃপ্রকাশ আমরা ঘটতে দেখি কীভাবে, যে তারা বেআইনি অবৈধ পথে বিদেশে পাড়ি জমান। কেউ নৌপথে যান, কেউ আবার এমনও হয় যে পাসপোর্ট ভিসা জালিয়াতি, এরকম ঘটনা ঘটে, অস্বাভাবিক না। কিন্তু যখন একটা রাষ্ট্রপ্রধান মিডিয়ার সামনে দাঁড়িয়ে মানে খুবই স্বাচ্ছন্দ্যের সাথে এই কথাগুলো বলেন যে বাংলাদেশ মানে তিনি এই দেশেরই একজন প্রধান উপদেষ্টা, অথচ তিনি এই দেশের কথাই বলতেছেন। তিনি কিন্তু তার কথা বলেন নাই যে আমরা আমাদের আশেপাশে শুধু এরকম লোক না, তিনি পুরো জাতিকে এই কথাটা বলছেন যে বাংলাদেশ মানে বাঙালি, বাংলাদেশের সকল নাগরিকই জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এটা কি আত্মস্বীকৃতি হলো না? জালিয়াতি বলতে কি বুঝি? আপনি জালিয়াতি বলতে যদি এর সংজ্ঞা খোঁজার চেষ্টা করেন, তাহলে এক কথায় প্রকাশ হবে, এটা হচ্ছে প্রতারণা। প্রতারকরা প্রতারণা করেন কাদের সাথে? এই দেশের জনগণের সাথে করেন। কিন্তু তিনি বললেন যে পুরো দেশটাই জালিয়াতিতে চ্যাম্পিয়ন, অথচ তিনি প্রধান উপদেষ্টা। দেখেন তিনি কি বলছেন, আমরা যদি তার কথা লাইন ধরে ধরে একটু আলোচনা করি, সেটা আমাদের খুবই বুঝতে সুবিধা হয়। প্রধান উপদেষ্টা বলেন, বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। এই যে কথাটা তিনি বলছেন, আপনার কাছে মনে হইতে পারে এটা একটা সুন্দর কথা বলছেন, মোটিভেশনাল কথা বলছেন। তিনি যদি সরকারের বাইরে থেকে, মানে তিনি প্রধান উপদেষ্টা না, তিনি ধরেন আপনার কোনো এনজিও প্রধান বা তিনি গ্রামীণ ব্যাংকের প্রধান, অথবা তিনি নোবেল জয়ী ডক্টর ইউনূস হিসাবে যদি কথা বলতেন, সুন্দর কথা, চমৎকার কথা বলছেন। কিন্তু এই কথাটা তিনি যখন রাষ্ট্রপ্রধান হিসাবে দাঁড়িয়ে কথা বলছেন, তখন কিন্তু বিশ্বের মাঝে দেশটাকে জালিয়াতিতে চ্যাম্পিয়ন হিসেবে তিনি তিনি নিজেই তুলে ধরলেন। আর একটা কথা আপনাদেরকে মনে করে দিই, লন্ডনের চ্যাথাম হাউসে তিনি সেখানে
কি বলছিলেন? তিনি বলছিলেন যে বাঙালিরা হলো টাকার বিনিময়ে ভোট দেয়, আপনি কাকে টাকা দেবেন সে আপনাকে ভোট দেবে। এই ঘটনা যে পুরোপুরি মিথ্যা তা নয়, আছে, সত্যতা আছে, মানুষ টাকার বিনিময়ে নিজের ভোট দেন, মানে খুশি হন, এরকম বাংলাদেশে অনেক মানুষ পাবেন। কিন্তু কোথায় গিয়ে তিনি বললেন? বিশ্ব মিডিয়ার সামনে বিদেশের মাটিতে বসে কি বেশে বললেন? বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে বললেন। মানে ম্যাটিকুলাস ডিজাইনটা দেখেন সারা বিশ্বে। আমি আপনাদেরকে আর একটা নিউজ দেখাই। এই যে জালিয়াতির কথাটা তিনি বলছেন, এইটা কি শুধু দেশের গণ্ডের মধ্যে আছে না? আপনি ভারতে দেখবেন প্রতিটা মিডিয়া, প্রতিটা পত্রিকাতে ছাপানো হয়েছে। শুধু ভারতে নয়, বিশ্ব মিডিয়াতেও এই বিষয়গুলো ছাপানো হয়েছে। বিশ্বের মাঝে দেশটাকে ছোট করে, দেশটাকে একঘরে করে নিজের কি বলে যে ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে একটা অপচেষ্টা এই বদ্দা করতেছেন, সেটা হয়তো বা আমরা সবাই বুঝতেছি, কিন্তু প্রকাশ্য কেউ করতেছি না। এই বাংলাদেশ একঘরে হয়ে পড়ল কখন? এই বাংলাদেশের ছাত্র থেকে শুরু করে মানে সকল পর্যায়ে ভিসা পাওয়া বন্ধ হলো কবে থেকে? যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো, তারপরে যখন দেশে অস্থিতিশীল পরিবেশ হলো, দেশের যখন কি বলে যে আকাশ কালো ধয় ছেয়ে গেল, তখন থেকে তো। তার আগে তো এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এরকম ঘটনা ঘটছে। এর আগে তো এরকম ঘটনা ঘটে নাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যে রাষ্ট্রগুলোতে আমাদের যাইতে একটা সময় ভিসাও লাগতো না, শুধু পাসপোর্টই আনাপ ছিল, সেই রাষ্ট্রগুলোতে আমরা যাইতে পারতেছি না। কি জন্য? আমরা সবুজ পাসপোর্টের অধিকারী, আমরা বাংলাদেশেরই মানুষ, সেই জন্য যাইতে পারতেছি না। এইটা নতুন ঘটলো বাংলাদেশের ইতিহাসে। আর এই নতুন অধ্যায়ের সূচনা ডক্টর ইউনূস নিজেই নিজের মুখে দাঁড়িয়ে নিজের পরিচয়টা দিলেন। সেই হিসাবে আমি বললাম যে তিনি একজন স্বঘোষিত জালিয়াতি গোষ্ঠীর গডফাদার বা প্রধান। দেখেন আরও কিছু কথা তিনি বলছেন। তিনি অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন ধরে আমাদের প্রবেশাধিকার দিচ্ছে না, শ্রমিক বলে কথা না, বাংলাদেশি কোনো মানুষকে প্রবেশের অধিকার দেবে না। একটা দুটা দেশ না, লম্বা লিস্টই যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই। ওই মন্ত্রী যার সঙ্গে আমি আলাপ করলাম সে বলল, দেখেন আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বুঝাবো। আমি বললাম বুঝাও। সে বলল, আমি নিজে গেছি এটা দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্ট হয়ে যাচ্ছে কেন। তো নানান জনের কাগজপত্র দেখালো, শিক্ষার সার্টিফিকেট জালিয়াতি। এক মহিলা ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছে, কিন্তু তার সার্টিফিকেট ভুয়া। তাকে প্রবেশ করতে দেওয়া হলে তিনি গৃহকর্মীর কাজ করবেন, কিন্তু এসেছেন ডাক্তারের সার্টিফিকেট নিয়ে। কতভাবে আপনি একটু ভাবুন। হ্যাঁ ঠিক আছে, জালিয়াতি করা হয়, ডাক্তার সমাজ তাদেরকেও জালিয়াতের মধ্যে ফেলে দিলেন। তিনি বিশ্ব মিডিয়াতে, বিশ্ববাজারে তুলে ধরলেন যে বাংলাদেশের যে ডাক্তাররা আছেন তারাও ভুয়া সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করেন। তারা বিদেশের মাটিতে কি বলে ভুয়া বা গৃহকর্মীর কাজের যোগ্য না, তারপরে তারা ডাক্তারি করেন বাংলাদেশে। এটা প্রচার করতেছেন রে ভাই, আপনি এইভাবে বোঝার চেষ্টা করুন। ডক্টর ইউনূস স্ব ইচ্ছায় প্রচার করতেছে যে বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন, বাংলাদেশের ডাক্তাররা ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করে, যারা গৃহকর্মী হওয়ার যোগ্য না। বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, তাদের নিজস্ব কোনো মতামত নাই। বাংলাদেশের মানুষ বর্বর, এটা নিজে স্ব উদ্যোগে প্রচার করতেছে। কি জন্য প্রচার করতেছে? প্রধান উপদেষ্টা হওয়ার পরেও আপনি একটু ভাবুন তো, নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। আমি আমার ছোট বিদ্যা বুদ্ধি যুক্তিতে যতটুকু বুঝি, মানে তিনি যে ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চান, সেইটাই হচ্ছে তার মূল লক্ষ্য। এর জন্য দেশ কি হলো, দেশের কোথায় বদনাম হলো তার কাছে দেখার বিষয় নেই। নিজের পরিবারের খবর যারা বাইরে প্রকাশ করে তারা কি বলতে পারেন যে সে ওই পরিবারকে ভালোবাসে, পরিবারের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, সেটা সেই দিকে তার খেয়াল থাকে? এটা কোনোভাবেই না। যে নিজের পরিবারের সকল খুঁটিনাটি মানে ভালো মন্দ খবর বাইরে প্রকাশ্যে মাইকিং করে, তিনি ওই পরিবারের ভালো চান না। ডক্টর ইউনূস ঠিক সেরকমই নিজের দেশের খবর মানে নিজেই যখন ঘোষণা দেন যে এই দেশটা জালিয়াতি চ্যাম্পিয়ন, এই দেশের ডাক্তাররা ভুয়া, এই দেশের মানুষেরা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, এটা হচ্ছে তিনি দেশকে ভালোবাসেন না এক নাম্বার, আর দুই নাম্বার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের নামে বদনাম করতেছেন বিশ্বব্যাপী। এটাকে আপনি কি বলবেন? নিজের পরিচয় নিজে দিলেন, এইটা তো অধ্যায় হয়ে থাকবে একটা সময়, ইতিহাস।
ইতিহাসের পাতা কিন্তু লিপিবদ্ধ হয়ে থাকবে একটা সময়, যে যেহেতু এরকম ঘটনা ঘটে নাই। ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশ এর আগে অনেকবার অনেক বিষয়ে চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে বায়ু দূষণের চ্যাম্পিয়ন, মানে বিভিন্নভাবে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু জালিয়াতিতে চ্যাম্পিয়ন স্বঘোষিতভাবে এই ডক্টর ইউনূসের আমলে প্রথম হলো। এইটা তো অবশ্যই ইতিহাসের পাতা লিপিবদ্ধ থাকবে যে ডক্টর ইউনূস শুধুমাত্র নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিশ্ববাজারে দেশটাকে জালিয়াতিতে চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরছিলেন। বিশ্বের অন্য কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত এটা বলে নাই যে বাংলাদেশ জালিয়াতির চ্যাম্পিয়ন। যারা এই বিষয়গুলো পর্যালোচনা করেন, অনুসন্ধান করে রিপোর্ট প্রদান করেন, ওই সমস্ত সংস্থা এখন পর্যন্ত কিন্তু বলে নাই যে বাংলাদেশ জালিয়াতির চ্যাম্পিয়ন। ডক্টর ইউনূস নিজে বললেন, তার মানে কি নিজেই দেশটাকে বিশ্ব মিডিয়াতে বিশ্বের সামনে তুলে ধরতেছেন যে দেখো আমি যে দেশের প্রধান উপদেষ্টা সেই দেশ জালিয়াতির চ্যাম্পিয়ন, অথচ তিনি যেটা করার কথা সেটা করতে পারেন নাই। আপনি মিলেন, মানে এগুলা কপাল লাগে, বুঝছেন? এগুলা হচ্ছে বাংলাদেশের মানুষের কপাল। এটা খুব ভালো যে ডক্টর ইউনূসের মতো একজন নোবেলজয়ী লোক পাইছেন আপনারা, শান্তিতে নোবেলজয়ী প্লাস অর্থনীতিবিদ, যে দেশটাকে বর্বর, মানে দেশের মানুষকে বর্বর জাতি হিসেবে বিশ্বে পরিচয় করে দেওয়ার জন্য সকল কাজ করতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তার নিম্নতম কোনো ভূমিকা নাই, কোনো মানে এখন ন্যূনতম যে একটা চেষ্টা সেটা ডক্টর ইউনূসের মধ্যে নাই। তিনি বিভিন্ন অপারেশন চালান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, সেই অপারেশনে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে তিনি জেলে ঢোকান। দেশটাকে নিজের ইচ্ছায় বিশ্ব মিডিয়ার সামনে জ্বালিয়ে দিতে চ্যাম্পিয়ন, মানে এই বিষয়গুলো নতুন করে বলার কিছু নাই। প্রিয় দর্শক, আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।